সাহিত্যের আনাচে কানাচে থেকে খুঁজে আনা নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আগন্তুক। আগন্তুকে আমাদের আজকের নিবেদন রবার্ট এডমন্ড অল্টার রচিত কাঁটায় কাঁটায়। গল্পের সূত্রধার আমি কোয়েল এবং গল্প পাঠে সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। মিস্টার ডার্বি .22 পিস্তলটি নামিয়ে রাখতে রাখতে টাইম পিসটার দিকে এক পলক তাকালেন। 7:17, অর্থাৎ প্রতিদিন তিনি যে সময় ঘুম থেকে ওঠেন তার থেকে ঠিক 13 মিনিট আগে। এই 13 মিনিট তিনি এমন কিছু কাজে অতিবাহিত করলেন যেটা তার নিত্য নৈমিত্তিক রুটিনের আওতায় পড়ে না। এমন কিছু জটিল কাজ নয়, তবে খুবই গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করছে তার ভবিষ্যতের নিরাপত্তা। এক ধরনের মুচকি হাসি ছড়িয়ে পড়ল তার ঠোঁটের প্রান্তে। দু চোখ ভরে নিজের কর্মকুশলতা দেখতে তার 10 সেকেন্ড সময় লাগলো। .22 পিস্তলে ফায়ার করলে শব্দতব্দ বিশেষ হয় না। তার উপর নলের মুখে যদি মোটাসোটা বালিশ চেপে ধরা হয় তাহলে শব্দ হয় না বললেই চলে, আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিও করে না। শুধু ছোট মাপের একটা গর্ত হয় সেই বালিশের মধ্যে। মনে মনে খুব খুশি হলেন ডার্বি। আসলে মানুষটা তো খুবই গোছালো স্বভাবের। পিস্তলটা সরিয়ে রেখে তিনি এবার পায়ে পায়ে স্ত্রীর বিছানার দিকে এগিয়ে গেলেন। হেঁট হয়ে তার দেহ থেকে কম্বলটা টেনে নিয়ে বিছানার এক পাশে ভাঁজ করে রাখলেন। ডানলোপিলোর তোষকটা পুরো চাদরে মোড়া, তার মাথার দিকটা ফাঁস আটকানো। ফিতের ফাঁস আলগা করে একটা ধার খুলে ফেললেন ডার্বি। তার স্ত্রীর বুদ্ধিশুদ্ধি বলতে বিশেষ কিছু ছিল না। অশিক্ষিত বুড়ি দাসীরা তাদের সঞ্চিত টাকা কড়ি যেমন তোষকের তলায় লুকিয়ে রাখে, তার স্ত্রীও ছিলেন তেমনি। 2 বছর হলো বিয়ে হয়েছে তাদের, এবং তার স্ত্রী কোথায় তার টাকা কড়ি লুকিয়ে রাখেন সে সম্পর্কে পুরোদস্তুর জানতে সময় লেগে যায় প্রায় 1 বছর। কিন্তু সেই টাকাটা হস্তগত করাটাই বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। তার স্ত্রী নিজেকে একজন পঙ্গু হিসাবেই জাহির করতেন। বিছানা ছেড়ে ওঠার মতো কোনো ক্ষমতাই নাকি তার ছিল না। মিস্টার ডার্বি অবশ্য এ ব্যাপারে মনে মনে সন্দেহ পোষণ করতেন। কিন্তু যেহেতু প্রত্যহ সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাকে বাড়ির বাইরে কাটাতে হয়, তাই বাধ্য হয়ে স্ত্রীর এই দাবিটাকে বিনা প্রতিবাদেই মেনে নিতে হয়েছিল। তবে একটা সন্দেহ বারবারই তার মনে কাটার মতো বিঁধে থাকতো, যে তিনি বাড়ির বাইরে বেরোলেই তার স্ত্রী বিছানা ছেড়ে ওঠে, ইচ্ছা মতো নানান জায়গায় ঘুরে বেড়ান, এবং তার বাড়ি ফেরার সময় হলেই তিনি আবার ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়েন। তার এই স্ত্রীর দরুন কুকুরের মতন জীবনযাপন করতে হতো তাকে। মহিলার যেন অভাব অনুযোগের অন্ত নেই। সারাক্ষণই ফিউয়ের মতন স্বামীর পেছনে লেগে আছেন। এটা আনো, ওটা করো, এই তার মুখের বলি। এবং মিস্টার ডার্বি জানেন, মোটা সোটা থলথলে দেহ নিয়ে তার স্ত্রী সারাক্ষণ টাকার বান্ডিলের উপর শুয়ে আছেন, যদিও তিনি কোনোদিনই সেই টাকার বান্ডিলের নাগাল পেতেন না। অন্ততপক্ষে আজ সকালের আগে পর্যন্ত পাননি। এখন অবশ্য তার স্ত্রী আর কোনো কথা বলবেন না, একটা শব্দ পর্যন্ত করতে পারবেন না। আর সেই নীরবতা ডার্বির কানে যেন মধুর সঙ্গীতের মতো বোধ হচ্ছে। তোষকের তলা থেকে তিনি এবার ডলারের বান্ডিলগুলো বের করতে লাগলেন। 50, 10, 20, 50 ডলারের সব আলাদা আলাদা বান্ডিল। এখন যদিও গুনে দেখার সময় নেই, আর দরকারও নেই। তার স্ত্রীর যে প্রচুর টাকা তা তিনি জানতেন। সে টাকা মহিলা কখনো ব্যাংকে রাখতেন না। শেয়ার মার্কেটে টাকা খাটাবার মতো বুদ্ধিশুদ্ধিও তার ছিল না। বিয়ের আগে এই সমস্ত খবরাখবরই তিনি সুকৌশলে জেনে নিয়েছিলেন। তা না হলেই 50 বছরে কোনো গাবদা গোবদা মহিলাকে কেউ স্বেচ্ছায় বা ভালোবেসে বিয়ে করতে যায় না। এবং মহিলাটিও এতই মাথা মোটা এবং ঝগড়ুটে স্বভাবের যে দুদণ্ড তার সঙ্গে বসে কারোর কথাবার্তা বলা সম্ভব নয়। এসব কথা ভাবতে ভাবতেই আলমারি থেকে ব্রিফকেসটা বের করে ডলারের বান্ডিলগুলো তার মধ্যে গুছিয়ে রাখতে শুরু করলেন মিস্টার ডার্বি। হাতের কাজ শেষ করে যখন তিনি বাথরুমে গিয়ে ঢুকলেন, ঘড়ি তখন কাটায় কাটায় 7:30। বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে পড়লেন তিনি। টুথপেস্ট, দাড়ি কামাবার সাজ সরঞ্জাম, মোজা, জাঙ্গিয়া ইত্যাদি প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ব্রিফকেসের মধ্যে একধারে সাজিয়ে গুছিয়ে রাখলেন। বাইরে কোথাও পাড়ি জমাতে গেলে এগুলো অপরিহার্য।
এবং সঙ্গে নিতেও বিশেষ অসুবিধে হয় না। যদি তিনি একটা বড়সড় সুটকেস হাতে ঝুলিয়ে রাস্তায় বেরোতেন, তবে পাড়াপড়শিরা স্বভাব কৌশলবশতই কৌতূহলী হয়ে উঠত। বর্তমান পরিস্থিতিতে তিনি কিছুতেই সেটা করতে দিতে পারেন না। তার চেয়ে ভালো হবে পৌঁছাবার পরই কিছু নতুন পোশাক আশাক কিনে নেবে, সেটা বরং অনেক বেশি সুবিধাজনক। সাজগোজ করে ব্রিফকেসটা হাতে নিয়ে মিস্টার ডার্বি দরজার দিকে পা বাড়ালেন, কিন্তু ঘরের বাইরে বেরোবার আগে দরজার সামনে দাঁড়িয়ে মুচকি এসে একবার ঘাড় ফিরিয়ে স্ত্রীর দিকে ফিরে তাকালেন। এখন তুমি বিশ্রাম করো, শান্তিতে বিশ্রাম করো। কেউ তোমায় আর বিরক্ত করবে না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অভ্যাসবশত দেয়াল ঘড়িটার দিকেও তাকালেন। এক পলক 7:40। মনে মনে সন্তুষ্ট হলেন তিনি। প্রতিদিনের মতো আজও ডার্বি তার সময়ানুবর্তিতা নিখুঁতভাবে বজায় রেখে চলেছেন। এখন থেকে 8:50 বাস থেকে নামার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিক সময়েই চলবে। বিগত 2 বছর ধরে তিনি এই নিয়মেই পুরো দস্তুর অভ্যস্ত হয়ে উঠেছেন। তার প্রতিবেশীরা নিজেদের মধ্যে বলাবলি করে, ডার্বিকে দেখে হাতের ঘড়ি মিলিয়ে নাও। সেটা আদৌ ভুল বলে না। বিশেষ করে আজকে সকালে যখন প্রতিটি মুহূর্তই মূল্যবান, সেখানে একটা সেকেন্ডও এদিক ওদিক করা যাবে না। ডার্বির বাধা ধরার সময় অনুযায়ী সবকিছু নির্দিষ্টভাবে এগিয়ে চলবে। কিচেনের ঘড়িতে এখন 7:43। নুন দিয়ে ঝরানো 3 টুকরো নরম শুয়োরের মাংস গ্যাস স্টোভে ভাজতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ থমকে দাঁড়ান। নিজের নির্বুদ্ধিতায় বহর দেখে অবাক হলেন মনে মনে। সকালে তিনি মাত্র 3 টুকরো মাংস খান, বাকি তার স্ত্রীর জন্য বরাদ্দ থাকে। আজও তাই অভ্যাস মতো তিনি 3 টুকরোই মাংস বার করেছেন। তার গলা ঠেলে একটা খিলখিলে হাসি উঠে এলো। অনেক কষ্টে দমন করলেন তিনি সেটা। এখন থেকে প্রতিটি ব্যাপারে তাকে আরো বেশি সতর্ক হতে হবে। প্রতিটি কাজই অনেক ভেবেচিন্তে হিসেব করে করতে হবে। ফ্রিজ থেকে দেখে শুনে 2টো মাত্র ডিম বের করে সেদ্ধ করতে দিলেন তিনি। খেজুরের পিণ্ড থেকে তৈরি 1/2 গ্লাস সিরাপ পান করলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 7:48। সংবাদপত্র বিক্রেতা সকালের পত্রিকাটা লেটার বক্সে গুজে দিয়ে গেছেন। এখন সেটা নিয়ে আসার সময়। সেই সঙ্গে ট্যাবিকেও ভেতরে আনতে হবে। প্রত্যেক দিনের সকালে ট্যাবিকে ভেতরে আনার সময় মিস্টার ডার্বির মনের মধ্যে এক ধরনের বিকৃত আনন্দ অনুভব করেন। তার প্রতিবেশী ক্রেগের স্ত্রীর মতো মিসেস ডার্বিও ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ব্যাপারে আন্তরিক স্পর্শকাতর। নোংরা জিনিসপত্র তিনি একেবারে বরদাস্ত করতে পারেন না। তাই মিস্টার ডার্বির ট্যাবি নামের আদরের বিড়ালটাও দুচক্ষের বিষ। এই কুৎসিত যন্ত্রটা সর্বত্র শুধু পশমের মতো রোয়া রোয়া ছড়িয়ে বেড়ায়। সেই জন্য প্রতিদিন সকালে স্ত্রীর সঙ্গে কোনো কথাবার্তা না বলেই ট্যাবিকে ঘরের মধ্যে এনে হাজির করেন মিস্টার ডার্বি। অত্যাচারী ঝগড়ুটে স্বভাবের স্ত্রীর বিরুদ্ধে এটা এক জাতীয় নিরুচার বিদ্রোহ। এর ফলে তিনি মানসিক আনন্দও পান প্রচুর। লেটার বাক্স থেকে পত্রিকাটি বার করে মিস্টার ডার্বি মোলায়েম আদুরে গলায় ডাকলেন, ট্যাবি, ট্যাবি, ট্যাবি। তার পাশের বাড়ির প্রতিবেশী বিধবা মিসেস রিজ নিজের ছোট বাগানটা পরিচর্যার কাজে ব্যস্ত ছিলেন। ডার্বিকে দেখে হাসি মুখে ফিরে তাকালেন। সেই ফাঁকা হাতে বাঁধা রিস্ট ওয়াচের দিকেও তাকিয়ে দেখলেন এক পলক। কি ব্যাপার মিস্টার ডার্বি? তার গলায় বিস্ময়ের সুর ফুটে উঠল। হয় আপনি আজ 2 মিনিট আগে এসেছেন, না হয় আমার ঘড়িটা 2 মিনিট স্লো চলছে। নিজের সময়ানুবর্তিতার ব্যাপারে এই ধরনের হালকা মন্তব্য শুনে ক্ষুব্ধ হলেন মিস্টার ডার্বি। তবে বিশেষ করে মিসেস রিজ যে তাকে লক্ষ্য করছেন, এটা তার পক্ষে একটা মস্ত বড় সুখবরই হবে। তাহলে তার ঘড়িতে কোনো গন্ডগোল হয়েছে এবং তিনি নির্দিষ্ট সময়ে 2 মিনিট আগে এসে পৌঁছেছেন। একথা শোনাটাও তার পক্ষে ভারী অস্বস্তিকর। তিনি নিজে কি কোনো ভুল করেছে? কিন্তু না, খুব সম্ভবত মিসেস রিজের ঘড়ি আজকে স্লো যাচ্ছে। সে কথা তাকে জানিয়ে দিতেও দ্বিধা করলেন না। আমার বিশ্বাস আপনার ঘড়িতেই কোনো গন্ডগোল আছে মিসেস রিজ। কারণ রোজ রাতে টেলিফোন অপারেটরকে ফোন করে আমি সময় মিলিয়ে নিই, আর টেলিফোন ভবনের ইলেকট্রনিক ঘড়ি কখনো ভুল সময় দেয় না। মিসেস রিজ সমর্থনের ভঙ্গিতে ঘাড় নাড়ালেন। আমি আপনাকে ভালো করেই জানি মিস্টার ডার্বি, আপনি নিশ্চয়ই ঠিক বলছেন। জীবনে কখনো আপনার সময়ের একচুল নড়বড় হতে দেখিনি। ইতিমধ্যে ট্যাবি
একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ক্ষিপ্ত প্রায় দরজায় ফাঁক দিয়ে ভেতরে অদৃশ্য হল। টেবিল এই দ্রুত বেগে ভেতরে ঢুকে যাওয়া দেখে মিসেস রিচ মৃদু স্বরে হাসলেন। বিড়ালটা সত্যিই আপনার ভারী প্রিয়। বলতে বলতে আবার মুচকি হাসি ফুটে উঠল মহিলার ঠোঁটের ফাঁকে। তার হাসি দেখে বুঝতে পারা যায় এই নিরীহ প্রাণীটিকে নিয়ে মিস্টার ডার্বি রোজ যে অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয় সে সম্পর্কে তিনি পুরোদস্তুর ওয়াকিবহাল। মিস্টার ডার্বি আবার তার হাতগুড়ির দিকে তাকান। 7:51। প্লিজ এক্সকিউজ মি মিসেস রিজ, এতক্ষণে বোধহয় ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন আসি। কিচেনে ফিরে এসে সেদ্ধ ডিম দুটোর খোসা ছাড়ালেন তিনি। বিড়ালটা সারাক্ষণ করুণ সুরে মিউ মিউ করতে লাগলো, তার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল। একটা পাত্রে তাকে তার দৈনিক বরাদ্দ দুধটুকু ঢেলে দিলেন। অবশেষে নিজের প্রাতরাশের ডিশটা হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে ঢুকলেন। ডাইনিং রুমের দেওয়ালের ঘড়িতে তখন 7:55। মিস্টার ডার্বি ন্যাপকিনটা কোলের উপর বিছিয়ে দিয়ে প্রাতরাশ শুরু করলেন। যখন তার প্রাতরাশ শেষ হলো তখন 8:10। সবেমাত্র কাগজের হেডলাইনগুলোর উপর একবার চোখটা বুলিয়ে দিতে যাবেন, হলঘরের মধ্যে ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। ডার্বির ভ্রুজোড়া কুঁচকে গেল। টেবিল ছেড়ে উঠে গিয়ে তিনি বেজার মুখে ফোনটি ধরলেন। হ্যালো ডার্বি, আমি নিশ্চয়ই এখন তোমার ঘুম ভাঙিয়ে দিইনি, তাই না? বক্তা তার পাশের আর কাউকে উদ্দেশ্য করে কি একটা যেন মন্তব্য করলেন, সেটা ডার্বি ঠিক মতো বুঝতে পারলেন না। ফোনটা অবশ্য ডার্বিকে খুব বেশি চমকে দিতে পারেনি। এর জন্য মনে মনে তিনি যেন খানিকটা প্রতীক্ষাই করছিলেন। স্মৃতি তার সহকর্মী, একই অফিসে পাশাপাশি চেয়ারে বসে তারা কাজ করেন। বন্ধুর এই নিখুঁত সময়ানুবর্তিতা সম্পর্কে প্রায় ঠাট্টা তামাশা করতে থাকেন তিনি। না না স্মিটি, আমি এইমাত্র ব্রেকফাস্ট করে উঠলাম। হো হো করে হেসে উঠলেন স্মৃতি। এইমাত্র আমার বন্ধুদের সেই কথাই বলছিলাম। এমনকি তুমি ছুটিতে থাকলেও তোমার নিয়মের এক চুল পরিবর্তন ঘটবে না। কি ঠিক বলিনি? মিস্টার ডার্বি জোর করে কণ্ঠস্বরে হাসির আমেজ যান। হ্যাঁ, জীবনভর আমি ঘড়ি ধরেই চলবো, নীরেন পক্ষে যতদিন পর্যন্ত অথর্ব হয়ে না পড়ছি। রিসিভারটা নামিয়ে রেখে ডার্বি এবার নিজের চারপাশে ফিরে তাকালেন। সারা বাড়ি নিথর নিস্তব্ধ। বর্তমানে আর কিছুই তার করণীয় নয়। স্বাগতোক্তির সুরে বিড়বিড় করলেন তিনি। এখানে যা করার ছিল তা বরাবরের মতো শেষ করেছি। চেয়ারের গা এলিয়ে দিয়ে তিনি এবার সন্তুষ্ট চিত্তে কাগজের ভেতর চোখ ডোবালেন। পাড়াপড়শিদের কোনো ধারণা নেই যে আজ তার ছুটি শুরু হয়েছে। 8:30 যখন বাড়ি ছেড়ে বেরোবেন, প্রতিবেশীরা ভাববে প্রত্যেক দিনের মতো আজও তিনি অফিসে যাচ্ছেন। সন্ধ্যে 6:30 না ফিরলে ঘটনাটা হয়তো তাদের নজরে পড়বে। 7:30 যখন তিনি ফিরবেন না তখন তারা নিশ্চয়ই একটু চিন্তা ভাবনা শুরু করবেন, এবং 8:30 নাগাদ তার এই সময়ানুবর্তিতা এত বড় ব্যতিক্রম দেখে তারা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়বেন। সম্ভবত 9:30 নাগাদ নিজেদের মধ্যে সলা পরামর্শ করে মিস্টার ডার্বির বাসায় হাজির হবে। তারপর আসল ঘটনা অবশেষে পুলিশ জানতে পারবে। তাতে অবশ্য ডার্বির কিছু যায় আসে না। বাস থেকে নেমে তিনি একটা ট্যাক্সি ধরে সোজা এয়ারপোর্টে পৌঁছাবেন। সেখান থেকে 9:20 প্লেনে নিউ ইয়র্ক থেকে প্যারিস প্লেন ছাড়বে বেলা 10:30। পুলিশ যখন তার স্ত্রীর মৃতদেহ সন্ধান পাবে তখন তিনি আমেরিকা ছেড়ে হাজার হাজার মাইল দূরে ইউরোপের এক শহরে। অবশ্য একটা নতুন নাম নিতে হবে তাকে। টাকা দিয়ে একটা জাল পাসপোর্টেরও ব্যবস্থা হয়ে যাবে। তারপরে পৃথিবী থেকে চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে মিস্টার ডার্বির অস্তিত্ব। সদর দরজার গায়ে লাগানো কলিং বেলটা যখন বেজে উঠল তখন ভীষণভাবে চমকে গেলেন তিনি। মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে হো বলে চেঁচিয়ে উঠল জোরে। কাগজটা টেবিলের উপর নামিয়ে রেখে শঙ্কিত দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 8:21। এই সময় কোন বুড়বাকা আবার ঘন্টা বাজাচ্ছে? চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে বেশ রাগ মুখেই তিনি দরজা খুললেন। দরজার ঠিক বাইরে
দাঁড়িয়ে রয়েছেন একজন সেলসম্যান, হাসি মুখে স্বাগত জানালো। তার এক হাতে একটা খোলা বাক্স, বাক্সের মধ্যে নানা ধরনের ব্রাশ আর অদ্ভুত ধরনের কিছু যন্ত্রপাতি। অন্য হাতে একটা বড় ব্যাগ, ব্যাগে মোটা মোটা হরফে কোম্পানির নাম লেখা। মিস্টার ডার্বি, আপনার অর্ডার মাফিক আমি সব কিছু নিয়ে এসেছি। এই দেখুন স্যার। চোখ পিটপিট করলেন ডার্বি। আমার অর্ডার? হ্যাঁ, আপনার আপনার ওই ব্রাশগুলো, মানে আপনার স্ত্রীর। এবার তাকে বেশ বিচলিত দেখালো। আমার স্ত্রীর? হ্যাঁ স্যার, মানে গত সপ্তাহে আপনার স্ত্রী আমাকে এইগুলো অর্ডার দিয়েছিলেন। আমি আপনার একটা কথাও বুঝতে পারছি না। আমার স্ত্রী কি করে ব্রাশের অর্ডার করবেন? তিনি তো পুরোপুরি পঙ্গু, বিছানা ছেড়ে উঠতেই পারেন না একেবারে। এবারে সত্যি বেশ বোকা বোকা লেখালো সেলসম্যানকে। রিডার বক্সের গায়ে লাগানো বাড়ির নম্বরটার দিকে নজর বোলালো সে। তারপরে কোটের পকেট থেকে ঠিকানা লেখা একটা কাগজ বের করে দুটো মিলিয়ে দেখলো সে ভালো করে। কিন্তু কিন্তু আপনিই তো মিস্টার ডার্বি, তাই না? ওই অর্ডারটা এই বাড়ি থেকেই একজন মহিলা আমায় দিয়েছিলেন। মেশিন পরিষ্কার করার জন্য একটা নাইলন ব্রাশ, নাইলনের তৈরি একটা চুলের ব্রাশ, আর আর ব্লুমেরি নামের এই হাত ধোয়ার লোশনটি, আর 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 বাথরুমের গন্ধ দূর করার জন্য একটা পাইন সেন্ট। এই সমস্ত আমি মিসেস এলমো ডার্বির অর্ডার মাফিক নিয়ে এসেছি। গত সপ্তাহে এই দরজার সামনে তার সঙ্গে আমার কথা হয়েছিল। দিনটা ছিল বোধহয় সোমবার। হ্যাঁ, যতদূর মনে আছে দিনটা বোধহয় সোমবার ছিল। ব্যাপারটা তাহলে মিথ্যে নয়, এমন একটা সন্দেহ তার মনে অনেক দিন ধরে দানা বেঁধেছিল। তার স্ত্রী তার মানে মোটেই পঙ্গু নয়। ভেতরে ভেতরে আরো রেগে গেলেন তিনি। 2 বছর ধরে পঙ্গুত্বের ভান করে তার উপর অকথ্য অত্যাচার চালিয়ে গেছেন তিনি। কৃতদাসের মতো তাকে খাটিয়ে মেরেছেন সারাক্ষণ। ঘরদোর পরিষ্কার, রান্না বান্না থেকে শুরু করে গৃহস্থলীর যাবতীয় খুঁটিনাটি একা হাতে সামলাতে হয়েছে তাকে। এমনকি খাবার দাবার তৈরি করে দোতলায় স্ত্রীর ঘরে পৌঁছে দিতে হয়েছে তাকে। আবার এটো বাসনপত্র তিনিই নিচে নামিয়ে এনেছেন। এখন তার আক্ষেপ হলো, কেন যে ঠিক আগের মুহূর্তে তিনি তাকে জানিয়ে দেননি। 8:23। ঠিক আছে। সেলসম্যান এবার মরিয়া হয়ে রুখে দাঁড়ালেন। স্যার দাঁড়ান স্যার, আপনি বলছেন চাই না, কিন্তু আপনার স্ত্রী নিজের মতো এগুলো আমি ঘাড়ে করে বয়ে এনেছি এখানে স্যার। আপনি বরং দয়া করে মিসেস ডার্বিকেই দেখে দিন স্যার। আমি বরং তার সঙ্গেই খোলাখুলি বরং কথা বলে নিই। আপনি দয়া করে একবার দেখে দিন মিসেস ডার্বিকে। এবারে মিস্টার ডার্বি বেশ হকচকিয়ে গেলেন। কি বলছেন কি? আমার স্ত্রীর সঙ্গে দেখা করবেন মানে? সেটা এই মুহূর্তে সম্ভব নয়। তিনি এখন ঘুমোচ্ছেন। না, বিছানায় বসে ব্রেকফাস্ট করছেন। আমি তো আগেই আপনাকে বললাম উনি অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারেন না। আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তিনি। তার কথাবার্তা বা আচার ব্যবহার যে খানিকটা অসংলগ্ন হয়ে পড়েছে তাও তিনি বেশ অনুভব করলেন। লোকটা হয়তো কিছু সন্দেহ করছে মনে মনে। সাবধান ডার্বি, সাবধান। এই মুহূর্তে সে যেন কোনো ভুলটুল না করে বসে। ওর হাত থেকে নিরাপদে নিষ্কৃতি পাওয়ার এখনো সুযোগ আছে। তারপরেও সবকিছু ঠিক মতো করার সময় থাকবে। কত বিল হয়েছে? সেলসম্যানের মুখে এবার হাসি ফুটল। পকেট থেকে এক গোছা বিলের মধ্যে মিসেস ডার্বির বিলটা খুঁজে বার করলো সে। এই যে স্যার, সব মিলিয়ে $4.21, ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস স্যার। 8:24। মিস্টার ডার্বি মানি ব্যাগের জন্য পকেটে হাত ঢোকাতে যাচ্ছিল। তার মনে পড়লো টাকা কড়ি সব ব্রিফকেসের মধ্যে রয়ে গেছে। আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি এক্ষুনি। দ্রুত পায়ে ঘরে ঢুকে ব্রিফকেসের মধ্যে থেকে একটা নোট বার করে তিনি সেলসম্যানের হাতে তুলে দিলেন। নোটটা হাতে নিয়ে সেলসম্যান বেশ দমে গেল। মিস্টার ডার্বির গলা ছিঁড়ে একটা অস্ফুট আর্তনাদ উঠে এলো। তিনি ভেবেছিলেন নোটটা $5। তাড়াতাড়ি লোকটার হাত থেকে নোটটা ছিনিয়ে নিলেন তিনি। ও শিট! দাঁড়ান আপনি।
দেখছি, $5 নোটও বোধহয় আমার কাছে আছে। খুঁজতে খুঁজতে ডাইনিং রুমের ঘড়িটার দিকে তিনি তাকালেন, দেখলেন 8:26। পকেট হাতড়ে $5 নোটটা খুঁজতে শুরু করলেন তিনি। দাঁতে দাঁত চেপে তিনি নিজের উদ্দেশ্যে বললেন, প্রায় দৌড়ে তিনি আবার সেলসম্যানের সামনে এসে দাঁড়ালেন। কি আশ্চর্য, খুচরো ফেরত দিতে এত দেরি করছে কেন লোকটা? মনে হচ্ছে যেন সামান্য কয়েকটা খুচরো গুনতে অনন্তকাল কাটিয়ে দেবে। আপনার বিল হয়েছিল $4.21। পকেট হাতড়াতে হাতড়াতে বিড়বিড় করলো। তার মানে দাঁড়াচ্ছে $5 থেকে 79 সেন্ট ফেরত দিতে হবে আপনাকে। এক মিনিট দাঁড়ান। এই যে একটা 50 আর একটা 25, তাহলে হচ্ছে 75। বাকি রইল 4 সেন্ট। 4 সেন্ট কোথা থেকে পাই? এই নিয়ে 75 আর 3 78। এখন 1 সেন্ট বাকি। 1 মিনিট দাঁড়ান। এই যে পেয়েছি স্যার। এই 8:28। মিস্টার ডার্বি আর নিজেকে ধরে রাখতে পারল না। খুচরোটা হাতে নিয়ে মিস্টার ডার্বি সজোরে দরজা বন্ধ করে দিল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে সেলসম্যান আবার বন্ধ দরজায় টোকা দিল। মিস্টার ডার্বি সজোরে কপাল চাপড়ালেন, তারপর কোনো রকমে নিজেকে সামলে আবার দরজা খুললেন। সেলসম্যান তখনও হাসি হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা প্যাকেট। স্যার, আপনার খুবই ভুলো মন। আমি অর্ডারটা নিয়ে আসলাম, আপনি তো আসল অর্ডারটাই নিতে ভুলে গেলেন স্যার। এই নিন স্যার। অবশেষে দরজা বন্ধ করে ডার্বি আবার ভেতরে গেলেন। প্যাকেটটা তখনও তার হাতেই ধরা আছে। এই নতুন ব্রাশগুলো তার কোনোদিনই কাজে লাগবে না, কোনোদিনই ব্যবহার করবেন না তিনি। অনর্থক কয়েকটা ডলার শুধু শুধু গচ্চা গেল। 8:30। দ্রুত হাতে ডার্বি তার ব্রিফ কেসটা তুলে নিলেন, স্ট্যান্ড থেকে টুপিটা নিয়ে মাথায় চাপালেন, কেশে পরিষ্কার করে নিলেন গলাটি, আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই বাঁধলেন, তারপর বাইরে বেরিয়ে এলেন। বাইরে থেকে টেনে দরজাটা বন্ধ করে দিলেন। মনে মনে ভাবলেন, সবকিছু ঠিকই আছে। এমনকি নিজের সময়ানুবর্তিতাও সঠিকভাবে বজায় রাখতে পেরেছেন তিনি, শুধু অন্যান্য দিনের চেয়ে একটু বেশি উত্তেজিত, এই যা। তবে হাঁটাচলার মধ্যে দিয়ে সেভাবে নিশ্চয়ই কাটিয়ে উঠতে পেরেছেন তিনি, এবং পারবেন। চোখে মুখে ব্যস্ততার ছাপ ফুটিয়ে তিনি সরু লেন অতিক্রম করে রাস্তায় এসে দাঁড়ালেন। মিসেস রিজ নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ডার্বির দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি। এখন আমি আমার রিস্টওয়াচ মিলিয়ে নেব মিস্টার ডার্বি। কাঁটায় কাঁটায় 8:30। আমি রোজ আপনাকে দেখেই ঘড়ি মেলাই। প্রত্যুত্তরে ডার্বি মৃদু হাসলেন, তবে কোনো জবাব দিলেন না। মিস্টার ডার্বি রসিকতা করার লোভ সামলাতে পারলেন না, যদিও সেজন্য তার 4 সেকেন্ড সময় নষ্ট হলো। আমি আজকে তার জন্য বিশেষ ধরনের ব্রেকফাস্টের বন্দোবস্ত করেছি। জবাব দিলেন তিনি। আজ আর তার কোনো জ্বালা যন্ত্রণা নেই। এয়ারপোর্টের বড় ঘড়িতে তখন 10:15। বাড়ির যাত্রীরা সব লাইন দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। মিস্টার ডার্বি এতক্ষণে বেশ হালকা হালকা বোধ করছেন। তার মনটাও এখন বেশ ফুরফুরে আমেজে ভরা। সবকিছুই বেশ ভালোই ভালো চুকে গেছে। এখন যেন অনন্ত সময় রয়েছে তার হাতে। যা কিছু ভয়, উৎকণ্ঠা, সমস্যা সমস্তই এখন খুব তুচ্ছ বলে মনে হচ্ছে। তিনি তখন এতই খোশ মেজাজে ছিলেন যে গেটের মুখে দাঁড়িয়ে যে ভদ্রলোক গম্ভীর মুখে যাত্রীদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছিলেন, তার দিকেও ভালো করে চোখ তুলে তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি তিনি। কিন্তু মিস্টার ডার্বি যখন তার পাসপোর্ট আর টিকিট নিয়ে ভদ্রলোকের সামনে গিয়ে হাজির হলেন, তখন মাথায় চ্যাটানো টুপি আর গায়ে লম্বা ওভারকোট পরা সেই ভদ্রলোক চোখ তুলে ডার্বির মুখের দিকে তাকালেন। তারপর পকেট থেকে ধাতুর তৈরি একটা চকচকে ব্যাজ বের করে ডার্বিকে দেখালেন। আপনাকে আমার সাথে যেতে হবে মিস্টার ডার্বি। খুনের অভিযোগে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। ভদ্রলোক হয়তো আরো কিছু বলছিলেন, যদিও তার একটা বর্ণ ডার্বির কানে গিয়ে পৌঁছায়নি। তার মগজের মধ্যে যেন একটা দমকা ঝড় উঠল। সবকিছু এলোমেলো হয়ে গেল এক মুহূর্তে।
কিন্তু কিভাবে কিভাবে ভদ্রলোক যখন তাকে অপেক্ষায় থাকা যাত্রীদের লাইন থেকে বাইরে বের করে আনছিলেন তখন বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলেন তিনি। এত শিগগিরই আপনারা খবরটা কি করে জানলেন? চেষ্টা করেও ডিটেকটিভ ইন্সপেক্টর তার হাসি ধরে রাখতে পারলেন না। তাহলে শুনুন, প্রত্যেক দিন 7:49 আপনি খবরের কাগজটা আনার জন্য সদর দরজা খুলতেন। সেই সময় আপনার আদরের বিড়ালটা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে যেত। আপনি এত নিখুঁতভাবে হরি ধরে চলতেন যে আপনার পাশের বাড়ির ভদ্রমহিলা মিসেস ব্রিজ নাকি আপনাকে দেখে হাত ঘড়ি মিলিয়ে নিতেন। প্রত্যেকদিন কাটায় 8:30টার সময় আপনি অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন এবং ঠিক এই 10 মিনিট বাদে 8:40 আপনার স্ত্রী বেজার মুখে সদর দরজা খুলে বিড়ালটার নড়া ধরে তাকে বাইরে ছুঁড়ে ফেলতেন। একটু থেমে আবার শুরু করলেন ভদ্রলোক। কিন্তু আজ সকালে মিসেস ডার্বি তার প্রত্যেক দিনের রুটিন মাফিক বিড়ালটাকে বাইরে ফেলে দেননি। তার ফলে মিসেস ব্রিজ একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি জানতেন আপনার স্ত্রী অসুস্থ। তার গুরুতর কিছু হলো কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্যই তিনি আপনার বাড়ি গিয়েছিলেন। আর তখনই শুনছিলেন রবার্ট এডমন্ড অল্টার রচিত কাঁটাই কাঁটাই। মিস্টার ডার্বির চরিত্রে মেঘ, স্মিটি, দেবস্মিতা, সেলসম্যান, অয়ন এবং মিসেস রিজের ভূমিকায় আমি কোয়েল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। পরের সপ্তাহে আবারও ফিরছি একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং শুনতে থাকুন আগন্তুক।